স্বাগত জানাচ্ছি টিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। আওয়ামী লীগ নিষিদ্ধ জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে চলছে ছাত্র জনতার বিক্ষোভ। সেখানে ফোয়ারার পাশে বাদ জুমা বড় জামায়াত করার ঘোষণা দিয়েছেন তারা। এতে দল মত নির্বিশেষে সবাই অংশ নেবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শাকিবুর রহমানকে সঙ্গে নিয়ে দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মিন্টু রোডে ফোয়ারার সামনে অস্থায়ী মঞ্চে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। এখানে জুম্মার নামাজ আদায়ের পর জনসমুদ্র হবে বলে জানায় তারা। যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুম্মা বড় জামায়াতের ঘোষণা দেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করার মধ্য দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হয় এবং বিচারিক প্রক্রিয়া সুস্পষ্ট রূপরেখ আমাদের সামনে উপস্থাপন করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। অবস্থান ও বিক্ষোভে অংশ নিয়ে হাসনাতের সঙ্গে একাত্মতা জানায় বিভিন্ন সংগঠনের নেতারা। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়া সব শক্তি ঐক্যবদ্ধ রয়েছে বলেও দাবি তাদের। ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন। মাঝখানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ আর এই সমস্ত ডালপালা কাটার ষড়যন্ত্র করে আমাদের এই ছাত্র জনতাকে আর ঘরে ফিরিয়ে দিতে পারবেন না। ফ্যাসিস্ট ও গণহত্যাকারী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি আদায় করে মাঠ ছাড়ার অঙ্গীকার ছাত্র জনতার। এই স্বৈরাচারী শাসক বাংলাদেশের ইতিহাসে এমন কোন জঘন্য কাজ নাই যে কাজ স্বৈরাচার করে নাই। পুরোপূর্ণ আস্থা না পাই তাহলে আমাদের জীবন এখানে আগুন জ্বালিয়ে শেষ করে দেব। আমাদের অদূর ভবিষ্যৎ যদি এই সরকার না করতে পারে তাহলে আমরা মনে করি এই সরকার থাকার মতো যোগ্যতা তার কাছে নাই। আওয়ামী লীগ দ্বিতীয়বার রাজনীতি করার কোনো রকম সুযোগ না থাকে সেই প্রত্যাশা নিয়ে আমরা রাজপথে ছিলাম, আছি, থাকব। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকার বাইরেও অনেক জায়গায় বিক্ষোভ করেছে ছাত্র জনতা। প্রত্যেকটা জায়গায় কেন দেখা দিচ্ছে? দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাকিবুর রহমান। শাকিব, এখন কি অবস্থা দেখছেন? আর এই বিক্ষোভ থেকে এই অবস্থান থেকে কি তারা নতুন কোনো কর্মসূচি দিতে পারে কিনা, কি বলছেন তারা? বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, হাবিবা, আসলে তারা যে ঘোষণাটি দিয়েছিল জুম্মার নামাজের পর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠনরা এখানে এসে জড়ো হবেন, সেটি কিন্তু এখন শুরু হয়েছে এবং দেখতেই পাচ্ছেন এখানে মঞ্চ প্রস্তুত রয়েছে। সেই মঞ্চে কিন্তু এখন এনসিপি নেতা সহ বিভিন্ন সংগঠনের নেতারা অবস্থান করছে। আমি একটু বলবো যে মঞ্চের দিকে ক্যামেরাটি ঘুরিয়ে দেখাতে, এবং তারা এখানে অবস্থান করছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, সেই দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছে। যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন বলে আমাদের জানিয়েছেন। তবে এখন পর্যন্ত নতুন কোনো কর্মসূচি ঘোষণা হয়নি, যেহেতু কেবল নামাজ শেষ হয়েছে। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসা শুরু করেছে এবং তারা আসতে পারে হয়তো বা বিকেলের দিক থেকে, যখন কেন্দ্রীয় যারা রয়েছেন বিশেষ করে এনসিপির, আমরা দেখতে পাচ্ছি মঞ্চে অবস্থান করছেন সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ অনেকে আছেন। তারা হয়তো বা নতুন কোনো কর্মসূচি ঘোষণা করবেন। এখানে আমরা যেটি জেনেছি যে এনসিপির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম তিনিও এখানে উপস্থিত হবেন এবং এখানে বিভিন্ন সংগঠন যেমন ইসলামী ছাত্র শিবির, তারা এই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মিছিল, তারা মিছিল নিয়ে এখানে এসেছেন। এর পাশাপাশি বিভিন্ন খেলাফতে ইসলাম সহ জামায়াত ইসলাম সহ বিভিন্ন সংগঠন কিন্তু এখানে আসবেন তাদের সাথে একাত্মতা প্রকাশ করতে। তারা যেহেতু ঘোষণা দিয়েছিলেন যে সর্বস্তরের মানুষকে এখানে উপস্থিত হওয়ার জন্য, সেই কার্যক্রমটি চলছে এবং পরবর্তীতে হয়তোবা নতুন কোনো কর্মসূচি আসতে পারে। তারা আসলে এখানে অবস্থান করবেন না কি হবে সেই বিষয়ে পরবর্তী সংবাদে আসলে দর্শকদেরকে জানিয়ে দেওয়া যাবে নতুন কোনো কর্মসূচি আসলো কিনা। জি, ধন্যবাদ আপনাকে।
আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে জনগণ ও নির্বাচন কমিশন, তবে বিএনপি জনগণের সিদ্ধান্তের সঙ্গে থাকবে, এমনটাই জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যুক্তরাষ্ট্র দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। জানান, প্রতিনিধি দলের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়। একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে। আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়, জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে কি না করবে। আর সময়ক্ষেপণ না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এসজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমে যাদের দায়িত্ব দেবে তারাই দেশ পরিচালনা করবে। জাতীয় প্রেস ক্লাবে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ভোটাধিকার প্রতিষ্ঠা, দেশ বিদেশের সম্পদ রক্ষা ও আগামী নির্বাচন শীর্ষক মতবিনিময়ের সভায় এসব কথা বলেন জাহিদ হোসেন। কোনো অবস্থায় পার্শ্ববর্তী দেশের চাপে মাথা নত না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডক্টর জাহিদ। এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক অভিযোগ করেন, বিগত 16 বছর প্রবাসীদের ঘরবাড়ি জমি দখল করে রেখেছিল ফ্যাসিস্টের দোসররা। নির্বাচনের বিষয়ে যত দ্রুত সময়ক্ষেপণ কমিয়ে আপনারা ঘোষণা দিবেন, রোডম্যাপ দিবেন, তত ভালো। মানুষের মধ্যে যে এক ধরনের কনফিউশন সেটা কমে যাবে। এদিকে বিপ্লবী সরকার গঠনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 8 নম্বর গেটের সামনে জড়ো হয়ে এই দাবি জানান তারা। সে সময় বিপ্লবী সরকার গঠনের এক দফা দাবি স্লোগান দিতে থাকেন তারা। শিক্ষার্থীরা জানান, বর্তমান রাষ্ট্রীয় সংকটের একমাত্র সমাধান হলো জনগণের প্রতিনিধি হিসেবে একটি বিপ্লবী সরকার গঠন, যা গণতন্ত্র, ন্যায় বিচার ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হবে। কর্মসূচিতে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন। আব্দুল হামিদ খান, বিডিআর হত্যাকাণ্ডের ভুক্তভোগী পরিবার ফয়জুল আলমকে। আওয়ামী লীগ নামে বাংলাদেশে কোনো সংগঠন থাকতে পারবে না। আওয়ামী লীগ নামে বাংলাদেশে কোনো সংগঠন থাকে, যদি ইন্টারিম সরকার এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা না করে, তবে আমরা স্পষ্ট করে বলতে চাই, জুলাই ভুলে যাবেন না। প্রয়োজনে আবারও আমরা সংগ্রামে নামবো। এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার, এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াত আইভীকে হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। ভোরে গ্রেপ্তারের পর সকাল 10টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করা হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিনারুল হত্যা মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাত 12টার পর থেকে শহরের দেওভোগে তার বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোর 6টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে তাকে নিয়ে যাওয়ার সময় শহরের উকিলপাড়ায় পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা করে আইভীর সমর্থকরা। অর্ধ কিছুক্ষণ আগে তাকে আদালতে তোলা হয় আইয়ুর আবেদনের প্রেক্ষিতে, এবং বিজ্ঞ আদালত জনাব মাইনুদ্দিন কাদের স্যার, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হইতেছে। রাজধানীর বনানী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় আলোচিত 2 নারী শিক্ষার্থীর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হলেন ইউনিভার্সিটি অফ স্কলার্সের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী ফারিয়া অক্টিনা। ভোরে রাজধানীর নদ্দা এলাকা থেকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বনানী থানা পুলিশ। গ্রেপ্তার টিনাকে সকালে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। গত 19 এপ্রিল বিকেলে ইউনিভার্সিটি অব স্কলার্সের 2 ছাত্রীকে নিয়ে হাসাহাসি করাকে কেন্দ্র করে প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাগবিতণ্ডা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাটি মীমাংসা করলেও সন্ধ্যায় ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় পারভেজকে ওই শিক্ষার্থীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে।
এক মাসেও চারুকলায় ফ্যাসিস্টদের মোটিভে আগুন দেয়া সেই রবিউল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, অথচ আনন্দ শোভাযাত্রার আগে তাকে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিলেন ডিএমপির কমিশনার। পুলিশ বলছে আসামিকে দ্রুত আইনের আওতায় আনা হবে। মানবাধিকার কর্মী নূর খানম মনে করেন, পরিচয় নিশ্চিত হওয়ার পরও আসামি ধরতে না পারা পুলিশের দুর্বলতারই প্রমাণ করে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। এবার বাংলা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য ফ্যাসিবাদের মুখাকৃতি তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। 12 এপ্রিল ভোরে তাতে আগুন দেয় এক দুর্বৃত্ত। এই ঘটনায় তোলপাড় শুরু হয় দেশ জুড়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায় শনিবার ভোর 4:44 চারুকলার দেয়াল টপকে এক যুবক ভেতরে ঢোকেন, ফ্যাসিস্টের প্রতিকৃতিতে তরল দাহ্য পদার্থ ঢালেন, এরপর আগুন দিয়ে ওই পথেই বেরিয়ে ছবির হাটের দিকে চলে যান। আনন্দ শোভাযাত্রার আগেই আসামিকে গ্রেফতার করা হবে, ডিএমপি কমিশনারের এমন ঘোষণা বাস্তবায়িত হয়নি। খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে, এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব। তারপরও পুলিশ বলছে মামলাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আমরা বিষয়টা যেহেতু জনগুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ ইস্যু, আমরা এটা পিছনে আছি। তদন্তের স্বার্থে অনেক কিছু বলা যাচ্ছে না এখনই, তবে বিষয়গুলো আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি এবং আমরা আশাবাদী যে দোষী ব্যক্তিকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে আমরা সক্ষম হব। মানবাধিকার কর্মী নূর খান বলেন, অতি দ্রুত এই দুর্বৃত্তকে আইনের আওতায় আনতে হবে। পুলিশের তরফ থেকে বলা হলো, তার পরিচয় বলা হলো, তাকে আটকেরও কোনো সংবাদ পাচ্ছি না। এর মধ্য দিয়ে আমাদের এক ধরনের দুর্বলতাই প্রকাশ পাচ্ছে। এই আসামি যদি ঘটনার পরপর বড় ধরনের কোনো শেল্টার পেয়ে থাকে রাজনৈতিক দলের বা দেশ ত্যাগ করে থাকে, তাহলে তো তাকে খুঁজে পেতে একটা সময় লাগবে আমাদের। সিসিটিভির ফুটেজ বের হওয়ার পর অভিযুক্ত ব্যক্তির পরিচয় মিলেছে। তার নাম রবিউল ইসলাম রাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এই কর্মী থাকতেন সূর্য সেন হলে। দীপন দেওয়ান, আর টিভি, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি মেয়র হিসেবে নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ নিতে না পারলে আইনি পথে হাঁটার কথা বলেছেন নবনির্বাচিত মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, এই পথের অন্তরায় অন্তর্বর্তী সরকার। আরটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, শপথ নেয়ার পর আইনি কাঠামোর মধ্য থেকে 5 বছরই মেয়রের দায়িত্ব পালন করতে চান। খান আলমিনের রিপোর্ট দেখুন বাকিটা। গত 27 এপ্রিল বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের পর 1 মাসের মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠান করতে হয় স্থানীয় সরকার বিভাগকে। তার শপথ গ্রহণ নিয়ে এখনও সরকারের কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। সরকার কালক্ষেপণ করছে এমন অভিযোগ করে সময় পেরিয়ে গেলে আইনি পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন ইশরাক হোসেন। তারা শপথ গ্রহণের কাজটি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, তাহলে আমি মনে করি যে সবচেয়ে ভালো হয়, এবং আমি আশা রাখি যে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। যদি তারা সময়কালের মধ্যে না করে, তাহলে আমরা আদালতের মাধ্যমে আইনের শরণাপন্ন হব। আদালত যা নির্দেশনা দিবে সেটি আমি মানবো আর কি। শপথ গ্রহণ করলে মেয়র পদে ইশরাক হোসেনের মেয়াদ কতদিন হবে এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। 2020 সালে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত কাউন্সিলের 5 বছর মেয়াদ সম্পন্ন হচ্ছে আগামী 15 মে। তাহলে কি মেয়াদও সেই পর্যন্ত? অবশ্য ইশরাক হোসেন বললেন, আইনি কাঠামোর মধ্যে থেকে 5 বছরের জন্যই দায়িত্ব নিতে চান। নির্বাচিত হলে একজন মেয়র কতদিনের জন্য নির্বাচিত হয়? 5 বছরের জন্যই তো নির্বাচিত হয়। আমি বঞ্চিত হয়েছি পুরো 5 বছর। অতএব এখানে তো খুব স্পষ্টভাবে জিনিসটা লজিক্যালি যদি আসতে হয়, এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। আমার মেয়াদকাল হবে আমার শপথের পরবর্তী থেকে আমার মেয়াদকাল শুরু হবে আর কি। ইশরাক হোসেন দায়িত্ব নিলে 2020 সালের ভোট কারচুপির সিটি নির্বাচনকে বৈধতা দেয়া হবে এমন সমালোচনাও আছে রাজনৈতিক অঙ্গনে। তবে তিনি বললেন, এমন বক্তব্য যারা দিচ্ছেন তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আমার যে নির্বাচনটি ছিল সেটিকে আমি চ্যালেঞ্জ করে আজকে এসে আমি রায় পেয়েছি। এটা যদি এখন আপনি বলেন যে সকল নির্বাচন বৈধ হয়ে গেল, এটা তো মানে কোনোভাবেই যুক্তিসঙ্গত হতে পারে না।
আমার নির্বাচনটা কি আর 10টা নির্বাচনের মতো এক হয়েছিল নাকি? এটা যারা উঠাচ্ছে আসলে আপনারা দেখেন যে তাদের কোনো স্বার্থ রয়েছে কিনা, যে আমি যদি মেয়রের পদে আসীন হই তাহলে তাদের কোনো ব্যক্তি স্বার্থে আঘাত লাগতে পারে, তাদের কোনো অন্য ভিন্ন রাজনৈতিক স্বার্থ থাকতে পারে। এইখানে এই আলোচনাগুলো ওঠানো সম্পূর্ণ অবান্তর বলে আমি মনে করি। দীর্ঘ আইনি লড়াই শেষে এবছরের 27 মার্চ ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে আদালত। খান আলামিন, RTV, ঢাকা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে বাজারে সরবরাহ বাড়লেও বেড়েছে মাছের দাম। বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি 50 থেকে 60 টাকা বেড়েছে সব ধরনের মাছে। তবে অপরিবর্তিত রয়েছে মুরগির দাম। এদিকে বাজারে নতুন চাল আসতে শুরু করায় কিছুটা কমেছে দাম কমেছে কাঁচা বাজারেও। বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়লে দাম আরও কিছুটা কমতে পারে। কায়েস রাত রিপোর্ট। গত সপ্তাহে মুরগির পর এ সপ্তাহে বেড়েছে বিভিন্ন প্রকার মাছের দাম, যেখানে মুরগির দাম আছে গেল সপ্তাহের মতোই। গত সপ্তাহে এই সপ্তাহে টুকটাক দাম বেশি। গত সপ্তাহে মাছের দাম, নদীর মাছ তো কম, এই জন্য মাছ একটু বেশি দাম। 250 থেকে 260 টাকা কেজি পাকিস্তানিটা, আর বাজার হলো 160 থেকে 170 টাকা কেজি। একসাথে মিলে চলতেছে দাম। এদিকে নতুন চাল আসতে শুরু করায় মিনিকেট চালের দাম কেজি প্রতি 4 টাকা কমলেও কমেনি মোটা চালের দাম। তবে গত সপ্তাহের তুলনায় বেশ কিছুটা কমেছে সবজির দাম। সপ্তাহ থেকে এই সপ্তাহে কেজিতে 20 টাকা করে কম আছে। গেছে সপ্তাহে উস্তা বেচছি 60 টাকা, এই সপ্তাহে 40 টাকা। ভেন্ডি বেচছি 50, আজকে ভেন্ডি হয়েছে 30 টাকা। গত সপ্তাহের তুলনায় পার কেজি 4 টাকা কমে গেছে মিনিকেটে। আর মোটা চাল 28টা হলো, কোয়ালিটি বুঝি 1-2 টাকা কমছে। ক্রেতারা বলছেন সবজির দাম এখন কিছুটা সহনীয় পর্যায়ে। কাঁচা বাজারে হ্যাঁ আজকে একটু কম, 10 টাকা মিনিমাম কম আছে। গত সপ্তাহে 60 টাকা 70 টাকা 80 টাকা গেছে, এই সপ্তাহে 50 টাকা 60 টাকা চলছে। সাধ্যের মধ্যেই আছে। কাঁচা পেঁয়াজের দাম একটু বেশি, আগে ছিল 30-35, এখন হচ্ছে 60। আর আমরা কাঁচা বাজার নর্মালি 30 টাকা 40 টাকা মোটামুটি পাওয়া যায়। সব আইটেমের তরকারি 40-30-40-50 এর মধ্যে আছে। সবজির পাশাপাশি মাছ মাংসের দামও সহনীয় পর্যায়ে আসবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। কায়েস রাহাত, RTV, ঢাকা। এবারে ভারত পাকিস্তান প্রসঙ্গ। ভারত শাসিত কাশ্মীরের উধমপুর ও পাঞ্জাবের পাঠানকোটের 3টি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা হয়েছে। এই হামলায় পাকিস্তান করেছে বলে ভারত অভিযোগ করলেও তা নাকচ করে দিয়েছে ইসলামাবাদ। এদিকে পাকিস্তানের দাবি করা ভারতের রাফাল যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ পাওয়ার কথা নিশ্চিত করেছে গণমাধ্যম BBC। যুদ্ধ পরিস্থিতির মধ্যে পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ভারত পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। বৃহস্পতিবারও পাকিস্তান ও ভারতের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। একে অপরের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ এনেছে ইসলামাবাদ ও নয়াদিল্লি। ভারতের পক্ষ থেকে বলা হয়, কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের 3টি সামরিক স্থাপনায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালিয়েছে। এই হামলার পরপরই সীমান্তবর্তী আরএসপুরা, আর্নিয়া, সাম্বা ও হিরাননগরের মতো এলাকায় গোলা বর্ষণ চালিয়েছে পাকিস্তান। পাশাপাশি কাশ্মীরের শীতকালীন রাজধানী জম্মুতে বিমান হামলার অভিযোগ তুলেছে ভারত। ভারত শাসিত কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তীব্র বিস্ফোরণের খবর আসার পর ভারতে কোনো হামলা চালানোর কথা উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি জানান, পাকিস্তান যদি আক্রমণ করার সিদ্ধান্ত নেয় তাহলে সারা পৃথিবী সেটা জানবে। এদিকে ভারতের অপারেশন সিন্দুরে রাফাল যুদ্ধবিমান ধ্বংসের দাবি জানিয়ে আসছিল পাকিস্তান, যার সত্যতা নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম BBC। সংবাদ মাধ্যমটি তাদের নিজস্ব অনুসন্ধানে এমন 3টি ভিডিও সত্যতা যাচাই করতে পেরেছে, যাতে ফ্রান্সের নির্মিত রাফাল বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে, যেগুলো ভারতের বিমান বাহিনী ব্যবহার করে থাকে। পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেই সঙ্গে পাকিস্তানের প্রাণ হারানো ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স জানান, ওয়াশিংটন ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের উত্তেজনা কমাতে চেয়েছিল, কিন্তু এই বিষয়টি যুক্তরাষ্ট্রের কোনো বিষয় নয় বলে জানান তিনি। রাকিব হাসান, RTV।
দুপুরের সংবাদ এই পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 5:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।